এই বক্তব্যগুলো জনগণের সামনে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম যেটা বলবো যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটালের যারা চিকিৎসক তাদের বাইরে প্র্যাকটিস করা নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এটা সমস্যা আরও বাড়িয়েছে এবং আমরা মনে করি যে আমাদের রাজ্যে এমনি ডাক্তারের সংখ্যা পর্যাপ্ত না এবং হাসপাতালগুলোর পরিষেবাও তলানিতে এবং সেই ধরনের চিকিৎসক বা চিকিৎসা কর্মীর অভাব, ইনস্ট্রুমেন্টগুলো ভালো না, প্রতিনিয়ত সাধারণ রোগীদের থেকে কিছু অভিযোগ আছে। এই পরিস্থিতির মধ্যে সামগ্রিক বাস্তব পরিস্থিতি চিন্তা ভাবনা না করে একটা চট করে এই ধরনের সিদ্ধান্ত আরও বেশি সমস্যাটাকে জটিল করে তুলেছেন এবং সাধারণ রোগীরা গত কয়েকদিন যাবৎ মারাত্মক সমস্যার সম্মুখীন। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় এবং চিকিৎসক যারা তারা সামাল দিতে পারছেন না। এটা ঠিক যে হাসপাতাল পরিষেবা যদি উন্নত হয়, স্বাভাবিক কারণেই রোগীরা বাইরে, যদি চিকিৎসকরা বাইরে প্র্যাকটিসও করেন, রোগী কিন্তু সেখানে যাবে না, হাসপাতালে যাবে পরিষেবা পাওয়ার জন্য। এই সমস্যাগুলো নিরসন না করে, সমাধান না করে, একতরফাভাবে কারোর সঙ্গে পরামর্শ নেই, আলোচনা নেই, বাস্তব পরিস্থিতির মূল্যায়ন নেই, একতরফাভাবে চট করে সরকারি সিদ্ধান্ত নেওয়াতেই রোগীদের মধ্যে ক্ষোভ এবং বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এবং আমাদের একটা কিছু এটাকে কেন্দ্র করে যদি কারো মৃত্যু ঘটে বা কারো জীবনহানি ঘটে, তার দায় কিন্তু সরকারকে বহন করতে হবে। এবং আমরা সরকারকে অনুরোধ করব, বামফ্রন্টের পক্ষ থেকে পরিস্থিতি ইতিমধ্যে পত্র পত্রিকায় বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, রাজ্যবাসীও দেখছেন। এই পরিস্থিতিতে অতি দ্রুত আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করে যাতে যেই সিদ্ধান্তটা নিয়েছেন এটা আপাতত প্রত্যাহার করুক এবং আলোচনার মাধ্যমে সমাধানে এগিয়ে আসুক। এবং চিকিৎসকদের বিভিন্ন সংগঠন আছে এবং যারা পরিষেবা নেন বিশিষ্ট ব্যক্তিরা, তাদের সঙ্গেও পরামর্শ করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে। কারোর সঙ্গে কোনো আলোচনা নেই, একতরফাভাবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বলবো এটা প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থাটা ফিরিয়ে আনুক। দ্বিতীয় যে বিষয়টা আপনাদের মাধ্যমে বলছি, বিদ্যুতের দাম বাড়ায়, এটা এই সরকার ক্ষমতা আসার পরেই একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করলাম কোনো বলা নেই, কোয়া নেই, কোনো কিচ্ছু নেই, চট করে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন। বর্ধিত মূল্যের মধ্যে যেটা মিটার রেন্ট একটা আছে, ফুয়েল চার্জ এটা প্রতিনিয়ত বাড়াচ্ছেন, ফুয়েল চার্জের নাম করে, জ্বালানি খরচ নাকি বাড়ছে এটার নাম করে, এবং বিভিন্ন স্ল্যাবে যে স্ল্যাবগুলো আছে স্ল্যাবের মধ্যে বিদ্যুতের রেটটাকে বাড়িয়ে দিয়েছেন। এবার যেটা করেছেন, এগুলো বাড়িয়েও ক্ষান্ত হননি, ফিক্সড চার্জ তারা বলছেন নাকি হাউস টু হাউস তারা সার্ভে করেছেন এবং এটা মধ্য দিয়ে দেখা যায় ফিক্সড চার্জটাকে মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছেন। এতে প্রতি গ্রাহকের উপর মারাত্মকভাবে এটা চাপ পড়েছে। যেমন ধরুন 1 কিলোওয়াটের রেট ধরেছে 70 টাকা। জেনারেলি যারা কনজিউমার ডোমেস্টিক তাদের ক্ষেত্রে গিয়ে এটা 3 কিলোওয়াট মিনিমাম হয়। যদি সেটা হয় তাহলে 210 টাকা তাকে দিতে হবে ফিক্সড চার্জ। কমার্শিয়াল যারা, সেখানে গিয়ে যদি 150 থেকে 200 টাকা করেছে রেট, এবং যারা 150 টাকা তাদের ক্ষেত্রে 600 টাকা ফিক্সড চার্জ দিতে হবে। এই অস্বাভাবিক বৃদ্ধি সাধারণ গ্রাহকদের উপর একটা চাপ পড়েছে এবং এখন বিদ্যুতের বিল যেটা আসছে আগের মাসের সঙ্গে বর্তমান মিলিয়ে কয়েকশো টাকা ডিফারেন্স, এবং গ্রাহকদের মধ্যে নাবিশ্বাস উঠে গেছে এবং এটা সাধারণ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ নিগম এবং সরকারের ব্যর্থতা ঢাকার জন্য এটা চাপিয়ে দিয়েছেন। আমরা যতটুকু জানি, গ্রাহকদের কাছে সরকার, আধা সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং
সাধারণ গ্রাহক যারা আছেন, কমার্শিয়াল হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, বাল্ক হতে পারে, তা এগুলো সব প্রায় 20,567 অনাদায়ী এ টাকা আদায় করতে পারেননি। এটা আদায় না করার দায় কেন সাধারণ গ্রাহক বহন করবে? এবং নতুন করে সেখানে গিয়ে তারা তাদের যে লস সেটাকে কভার করার জন্য এভাবে দাম বাড়িয়ে দিয়েছেন। সঙ্গে গিয়ে এখন টোটালি এটাই এজেন্সি নির্ভর হয়ে গেছেন। লক্ষ্য করছেন আপনারা, আগে যে সার্ভিসটা বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার কর্মচারীরা দিতেন, এখন বিভিন্ন এজেন্সি এনে এটাকে নিয়োগ করে দিয়েছেন। এই যে এজেন্সিকে যে বাড়তি চার্জটা দিতে হচ্ছে, এটা কিন্তু গ্রাহকের বিদ্যুতের বিলের মধ্যে ঢুকছে। দাম বাড়ার এটা অন্যতম কারণ। আগে পরিষেবাটা ভালো ছিল, এজেন্সি লাগিয়ে যেটা করছে এটার মধ্য দিয়ে, এবং আমরা দেখছি যে 5টা ডিভিশন যেটা তুলে হয়েছে, এটা এখানে নিগম থেকে বিদ্যুৎ নিয়ে বিক্রি করে প্রফিট করছে। নিগম থেকে যে বিদ্যুৎ নিচ্ছেন সে বিদ্যুতের টাকা কিন্তু পরিশোধ করছেন না। একটা তো অলরেডি 150 কোটি টাকার উপর, যতটুকু জানি, এই টাকা না দিয়ে, টাকা তুলে গ্রাহক থেকে তুলে নিয়ে গেছেন, না দিয়ে এ রাজ্য ছেড়ে চলে গেছেন। তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন কি না সেটা আমরা জানি না। এবং আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিদিন প্রতি মাসে ধরতে পারে একটা করে দুর্ঘটনা ঘটে। কত একেবারে পঙ্গু হয়ে যায়, কত মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন। এদেরকে ভালো ট্রেনিং না দিয়ে, সেটা সরকারি এজেন্সি হোক বা বেসরকারি এজেন্সি হোক, এইভাবে জীবনহানি ঘটছে সাধারণ শ্রমিকদের, এবং সেখানে এমন কোনো ক্ষতিপূরণ দিচ্ছেন না, খবরও নিচ্ছেন না চিকিৎসা। এটা নিগম চলতে পারে না। আমরা বলবো, যদি সে পঙ্গু হয়ে যায় তার পরিবারের দায়িত্ব বহন করতে হবে নিগমকে। আর যদি চিকিৎসার ক্ষেত্রে তার সমস্ত খরচ নিগমকে বহন করতে পারে। যদি মৃত্যু হয়ে যায়, হয় চাকরি নতুবা 1 কোটি টাকা তাকে দেওয়া উচিত, এবং তার জন্য দরকার ইন্স্যুরেন্স করে নিক। বিভিন্ন রাজ্যে এই ধরনের ইন্স্যুর করা আছে। 1 কোটি টাকা কমপক্ষে একটা পরিবারকে দেওয়া উচিত, এবং সেইভাবে নতুবা চাকরি নতুবা 1 কোটি টাকা নগদে তাদেরকে দেওয়া উচিত বলে আমরা মনে করি। সঙ্গে বলবো, বর্ধিত দাম অবিলম্বে প্রত্যাহার করো, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনো। আর স্মার্ট মিটার আবারও জোর করে চাপিয়ে দিচ্ছেন, আইনে নেই। খসড়া সংশোধনী পার্লামেন্টে 2025-এ উত্থাপন করেছেন, এটা কিন্তু পাস হয়নি। ওটাতে বাধ্যতামূলক করার চেষ্টা করছেন, কিন্তু পার্লামেন্টে সেটা পাস হয়নি। এটা কিন্তু গ্রাহকের উপর চাপিয়ে দেওয়া যায় না, এটা ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে নতুন করে আবার স্মার্ট মিটার লাগিয়ে দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে। এটা হলো ভড্ডস্থভাবে এটা পকেট কাটা, আধুনিক পদ্ধতিতে পকেট কাটার একটা মাধ্যম হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করছি, আইন শৃঙ্খলা। বামফ্রন্ট খুবই উদ্বিগ্ন। গত কিছুদিন যাবৎ ঘটনা আছে, ওরা ক্ষমতা আসার পরে আছে, কিন্তু গত কিছুদিন যাবৎ ঘটনার চরম অবনতি ঘটেছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটা মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের অভিযোগ এটা হত্যাকাণ্ড। এ সম্পর্কে এখনও স্পেশাল কোনো ইনভেস্টিগেশন টিম বসিয়ে যে তদন্ত করা, জুডিশিয়াল আওতায় এনে সেই তদন্ত কিন্তু এখনও করেননি। এটা জনসমক্ষে বিভিন্ন দিক থেকে অভিযোগ আসছে, কিন্তু এটা পরিষ্কারভাবে এখনও সরকারি কোনো বক্তব্য আমরা জানতে পারলাম না। আমাদের বক্তব্য হলো, এটা হত্যা না আত্মহত্যা, এটাকে যেহেতু পরিবার অভিযোগ করেছে হত্যা, থানায় লিখিতভাবে দিয়েছেন, সুতরাং সেখানে এটাকে সিট গঠন করে তদন্ত করে তারপর এটা জনসমক্ষে তুলে ধরুক। যদি হত্যাকাণ্ড হয় নিশ্চয়ই সেখানে দোষীদেরকে শাস্তি দিতে হবে। বা কেনই বা আত্মহত্যা করলো, যদি তারা যে আত্মহত্যার কথা বলছে, যদি এটার সঙ্গে আমরা একমত না, পরিবারও একমত না, তবু বিষয়টাকে আমরা বলবো তদন্ত করে বের করুক। স্কুলের ভিতরে একটা মেয়েকে নিয়ে যেভাবে ধর্ষণ করা হলো শাসক দলের লোক, এবং সেখানে গিয়েও তাকে ধরা নিয়ে সেখানে টালবাহানা করলেন, শেষ পর্যন্ত অ্যারেস্ট করেছেন। শাস্তি কতটুকু হবে এটা ভবিষ্যতেই বোঝা যাবে। লক্ষ্য করা যাচ্ছে দলের মধ্যে এখন প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে হয়, দলের সভাপতিকে বলতে হয় যে
এগুলি নিয়ে মুখ খোলা বাইরে যাবে না, যেমনি খুশি এমনি চলা যাবে না। তাহলে দলটা এখন শৃঙ্খলাহীন দলে পরিণত হয়েছে। তোলাবাজিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে সংঘর্ষ ইত্যাদি হচ্ছে। এবং এই যে কাঁঠালতলিতে ঘটনাটা ঘটল, একজনকে যেভাবে খুন করা হলো, এই অবস্থা চলছে রাজ্যের মধ্যে। প্রকাশ্য রাস্তায় আগরতলা শহরে দাও দিয়ে কুপিয়ে দিচ্ছে এবং প্রতিদিনকার ঘটনা চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে এবং এগুলি পরে গিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে। এবং এই রাজ্যে আইনের শাসন আছে কি না, এটা জনসাধারণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। সরকার বলছে সুশাসন, আমরা বলছি কোনো আইনের শাসন নেই। এখানে আইনের শাসন সম্পূর্ণভাবে এখানকার যারা সমাজদ্রোহী এবং যারা তোলাবাজ, তাদের হাতে সরকার সবটা তুলে দিয়েছেন। এরাই এখন সব কিছু নিয়ন্ত্রণ করছেন। কোথাও কোথাও পুলিশকেও সেখানে নিয়ন্ত্রণ করছেন। পাল্লা দিয়ে মহিলাদের উপর নির্যাতন চলছে। রাজ্য থেকে একটা আমাদের বর্ডার এলাকাগুলো যেমন ব্যবহৃত হচ্ছে, আমাদের রাজ্যেরও এখান থেকে নিয়ে বই রাজ্যে সেখানে বিক্রি করে দেওয়া এবং দারিদ্রতার সুযোগ নেওয়া, এগুলো হচ্ছে। এবং এই দারিদ্রতার সুযোগ নিয়ে প্রলোভন দেখাচ্ছে যে কাজের ব্যবস্থা করে দেবে, নিয়ে অন্য রাজ্যে বিক্রি করে দিচ্ছেন। এবং এগুলি কিছু কিছু উদ্ধার হয়, কিছু কিছু উদ্ধার হচ্ছে না। শিশু সন্তান ফেলে পর্যন্ত চলে যাচ্ছেন। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এই যে ঘটনা, মায়েদের উপর নির্যাতন, মহিলাদের উপর নির্যাতন, তাদের নিরাপত্তা বলতে কিচ্ছু নেই। এটাকে বন্ধ করার জন্য সরকারের দিক থেকে আরও বেশি তৎপর হওয়া উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেখানে সরকার সেখানে সেই তৎপরতা দেখাতে সম্পূর্ণ ব্যর্থ। মহিলাদের কোনো নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে সরকার সেখানে ব্যর্থ হয়েছে। নেশার সাম্রাজ্য চলছে, এর কোনো সীমাহীন। এই বটতলাটাতেই এখন রাত্র 8টার পরে পুলিশ দৌড়ায় আবার আসে, দৌড়ায় আবার আসে। আমি দেখলাম এইখানে যে পুকুরে পার, পুলিশ দৌড়ায় আবার আসে, দৌড়ায় আবার আসে, এই চলছে। এবং আগরতলা শহরটা যেমন ত্রিপুরার গ্রাম, পাহাড়, শহর সর্বত্র এটা ছড়িয়ে গেছে। আমাদের নতুন প্রজন্মকে মারাত্মক বিরোধের দিকে ঠেলে দিচ্ছে। এটাকে কি নিয়ন্ত্রণ করা যায় না? এটাকে কি বন্ধ করা যায় না? সদিচ্ছার ঘাটতি আছে। এগুলোই ঢুকেই কোন রাস্তা দিয়ে, কে ঢুকাচ্ছে? এবং আমাদের রাজ্যে ঢুকে এইভাবে বিক্রিয়া কারা করছেন? ঘোড়াতে তো ধরতে হবে। ঘোড়াতে ধরে যদি এটাকে বন্ধ না করা যায়, তাহলে আগামী প্রজন্মকে ইচ্ছে করেই সরকার ধ্বংসের কিনারায় ঠেলে দিচ্ছেন। এই নেশা দ্রব্য দিয়ে এগুলো করা হচ্ছে। এবং এখানে আমরা লক্ষ্য করছি শাসক দলের চাপে কিছু কিছু ক্ষেত্রে একেবারে চুপ। একটু নাড়াচাড়া কোথাও যদি পুলিশ করে, আবার শাসক দলের চাপে সেখানে সম্পূর্ণ চুপ হয়ে যায়। রামনগর আগে একটা বিস্ফোরণ হয়েছে পুলিশ হেডকোয়ার্টারের কাছে, পরে আরেকটা ঘটনা ঘটেছে, মারা গেছেন একজন। এই ঘটনাগুলো, প্রথম ঘটনা আজও রাজ্যবাসী জানতে পারল না এই বিস্ফোরণের কারণটা কী, এবং এখানে যেটা ঘটেছে এই কারণটা তদন্তের রিপোর্টটা কি আজও রাজ্যবাসী জানে না। দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটেছে। আমাদের বক্তব্য এটা সম্পর্কে পরিষ্কার, সরকারকে তদন্ত করে আসলে এই ঘটনাগুলোর পেছনে কারণ কি, মানুষের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে। এটাকে নিরসন করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা বলবো যে জনসমক্ষে তদন্ত করে, উপযুক্ত কর্তৃপক্ষকে দিয়ে তদন্ত করে সেখানে যাতে এটা জনসমক্ষে পরিষ্কার করা হয়। এমনিতেই তো যারা আছেন অফিসার কর্মচারী একটু সৎ, একটু ভালো, জনগণের জন্য কিছু করতে চান, সাহসের সঙ্গে কিছু কাজ করতে চান। প্রশাসন তো এমনিতেই বুক থুবড়ে পড়েছে, তার মধ্যে গিয়ে দেখা যায় যারা একটু ভালো করে সাহসের সঙ্গে কাজ করতে চায় এরা আক্রান্ত হচ্ছে। প্রথম ঘটনা একজন ওসি বক্সনগরের, তার সঙ্গে যা খুশি তা করা হলো, তাকে ক্লোজ করে নিয়ে আসা হলো, যিনি করলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না, একজন বিধায়ক। দ্বিতীয় ঘটনা আমরা লক্ষ্য করলাম অমরপুরে বিডিও, তাকে অ্যাসাল্ট করা হলো অফিসের মধ্যে, যারা করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। তৃতীয় ঘটনা আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে, তো মারাত্মক, একটা মহিলা এসডিএম, তাকে একজন বিধায়ক বিশাল করে তাকে শাসাচ্ছেন তার নির্দেশ মতো কাজ করার জন্য। রাজি হয় না গতিকে তাকে নানাভাবে সেখানে
ভয় ভীতি হুমকি হেনস্থা করার চেষ্টা হয়েছে এবং তিনি তার আত্মরক্ষা জীবন রক্ষা সেখানে সিকিউরিটি চেয়েছেন এসপির কাছে, কিন্তু সেখানে তার সিকিউরিটি দেয়নি বলে পত্রিকাতে দেখলাম। এ হলে প্রশাসনের মধ্যে অন্যায় যেগুলো চলছে এবং দুর্নীতি যেভাবে আকছাড় চলছে প্রশাসনের একেবারে নিচ থেকে উপর পর্যন্ত, এই প্রতিদিন সংবাদপত্রে বিভিন্ন ঘটনা প্রকাশ পাচ্ছে, সিএজি রিপোর্ট প্রকাশ পাচ্ছে, অসংখ্য সমস্ত ডিপার্টমেন্টগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এই দুর্নীতি সম্পর্কে সরকার ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, এগুলোর সঙ্গে আপোষ করছে এবং এগুলো দুর্বলতা না থাকলে তো আপোষ করার কোনো কারণ নেই। আমরা বলবো যে এখানে যেই সমস্ত অফিসাররা সাহসিকতার সঙ্গে অন্যায়ের কাছে সারেন্ডার করেনি কাজ করছেন নিরপেক্ষতা নিয়ে, সেই সমস্ত অফিসারদের নিরাপত্তার দায়িত্ব সরকারের, তাদেরকে রক্ষা করার দায়িত্ব সরকারের। তারা প্রশাসনের একটা অংশ, সেখানে গিয়ে তাদেরকে নিরাপত্তাহীন করে তুলছে। এটা রাজ্যের আইনের শাসন কোথায় গিয়ে ঠেকেছে, কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। একজন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মহিলা সেখানে অফিসের ভিতর তাকে এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। এটা প্রতিবাদ আমরা করছি এবং যারা এগুলোর সঙ্গে যুক্ত এদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি বামফ্রন্টের পক্ষ থেকে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তিনি বিদ্যালয় পরিদর্শন করতে গিয়েছেন, যেতেই পারেন যদি সরকারের সেই নির্দেশনামা থাকে, কিন্তু সেখানে সাধারণত বিদ্যালয় পরিদর্শন করতে গেলে ক্লাস টিচার হেডমাস্টার সঙ্গে থাকতে হয়। স্কুলের মধ্যে আমরা যতটুকু জানি যে পুলিশ টুলিশ নিয়ে ঢুকা যায় না, কিন্তু সেখানে গিয়ে ঢুকলেন এবং একজন আইএসকে যেইভাবে বিদ্যালয় পরিদর্শককে যেইভাবে হেনস্থা করা হয়েছে এবং তাকে যেভাবে ধমকানো হয়েছে ছাত্রদের সামনে অপমানজনকভাবে, এটা ঠিক না। এটা শাসন ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার। আমরা বলবো এগুলো বন্ধ হওয়া উচিত এবং সরকারকে এই সম্পর্কে একটা নীতি নির্দেশিকা তৈরি করা উচিত। স্কুলগুলোতে পরিদর্শকরা যাবে, যাওয়ার ক্ষেত্রে আপত্তি নেই, কিন্তু তার জন্য স্কুলের কতগুলি নিয়মাবলী আছে, এই নিয়মাবলীগুলো মেনে চলা উচিত। যে কোনো অফিসার হোক মিনিস্টার হোক সবার ক্ষেত্রে কিন্তু একটা প্রযোজ্য। অফিসে স্কুলের ভিতর ঢুকে ক্ষেত্রে এগুলি দেখার ক্ষেত্রে কতগুলি নিয়মাবলী আছে সেগুলো রক্ষা করে চলা উচিত। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সরকার এগুলোর ধার ধারেন না। মন্ত্রীরাও অনেক সময় এগুলো করেন, আর এখন গিয়ে দেখা গেল অফিসাররাও সেখানে এটা দেখা দেখি হয়তো বা শিখেছেন, এগুলো করছেন। এবং এখানে এটা আমরা বলবো যে একটা নীতি নির্দেশিকা যাতে সরকার থেকে চালু করা এবং ঘটনাটা যাতে খতিয়ে দেখা হয়। জাতীয় সড়ক বেহাল অবস্থা, কঠিন একেবারে। কেউ যদি এই রাস্তায় যান খোয়াই দিয়ে দ্বিতীয়বার এই রাস্তায় আসবে না। এবং প্রত্যেকটা জাতীয় সড়ক অবস্থা খুবই খারাপ। দক্ষিণেরটা তুলনামূলক একটু ভালো আছে সাবরুম পর্যন্ত, যেটা বাকিগুলোর অবস্থা খুবই খারাপ। কাজে জাতীয় সড়কগুলোর যাতে পরিষেবার মান, এবং এটা কি রিপেয়ার করলেন লোক দেখানো, 6 মাসও গেল না আবার সবগুলো গর্ত হয়ে গেছে। এইটাকে কি জাতীয় সড়ক বললে দাবি করা যায়? এটাকে জাতীয় সড়ক বলা যায়? জাতীয় সড়কে দিয়ে নমুনা হতে পারে না। বামফ্রন্টের সময় তো জাতীয় সড়ক তৈরি হয়েছে আগরতলা থেকে সাবরুম, এই রাস্তা তো অনেক দিন হয়ে গেছে, 10 বছর উপর হয়ে গেছে, কিন্তু এই রাস্তা তো এরকমটা হয়নি। কিন্তু এই সময়ে যে জাতীয় সড়কগুলো কাজ হয়েছে সেখানে জাতীয় এত নিম্নমানের কাজ হয়েছে, জাতীয় সড়কগুলো এখন যান চলাচলের উপযুক্ততা নেই এবং অযোগ্য হয়ে গেছে, যান চলাচল করতে পারছে না। সাধারণ যাত্রীরা সেখানে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। এগুলো যাতে দ্রুত সারাই করে আমরা বলবো। কাজ খাদ্যের একটা অভাব দেখা দিয়েছে, রেগার কাজ নেই, করার লোক পয়সা দেয় না। আর এখন তো রেগা চেঞ্জ হয়ে গেছে, 1 জুলাই থেকে চালু হয়ে গেছে নতুন নিয়ম। এটা এখন জি রামজি এটা নাম দিয়ে চালু হয়েছে। তার যে নিয়মাবলী করেছে ওই অনেকটা এরকম আর কি, দোকানটা খোলা থাকবে কিন্তু ক্রেতা থাকবে না, এমন দাম বললে কেউ আর যাতে না ঢুকে আর কি। ঠিক এমনটা করে দিয়েছে সরকার জি রামজির ক্ষেত্রে যে নিয়মাবলী করে দিয়েছে। তার মধ্যেও গিয়ে সেখানে সেই কাজ পায় না, কাজ পেলে পয়সা পায় না, এবং পয়সা পেলে সেখানে আংশিক মজুরি পায়। এবং যে সমস্ত বিধিনিষেধগুলো আরোপ করেছেন জি রামজির নামে, এটা সাধারণ শ্রমিকরা কাজ থেকে বঞ্চিত হবেন
এবং গোটা রাজ্যের মধ্যে বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় কাজ খাদ্যের চরম অভাব দেখা দিয়েছে। রাজ্যান্তরী হচ্ছে ছেলে মেয়েরা, কেউ বহিরাজ্যে যাচ্ছেন, আসামে মিজোরামে যায়। আগে আসাম থেকে মিজোরাম থেকে আমাদের রাজ্যে আসতো, আর এখন আমাদের রাজ্য থেকে আসামে এবং মিজোরামে সংগ্রহ করার জন্য, খাদ্য সংগ্রহ করার জন্য, কাজ পাওয়ার জন্য আসামে এবং মিজোরামে যাচ্ছে। এমনকি পার্শ্ববর্তী বাংলাদেশও যাওয়ার কিছু কিছু ঘটনা দৃষ্টি আসছে এবং এই ধরনের কিছু খবরও পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। শিশু বিক্রির ঘটনাও চলছে। রিসেন্টলি একটা শিশু বিক্রির ঘটনা ঘটেছে, উদ্ধারও করেছে। কি অবস্থা চলছে এই রাজ্যের, এটার থেকে এটা পরিষ্কার। টুয়েলভ সম্পর্কে কালকে একটা পত্রিকাতে খুব সুন্দরভাবে দেখলাম টুয়েলভের অবস্থা কত করুণ। একটা পত্রিকায় কালকে একটা সংবাদ ছাপিয়েছে, এবং এই রাজ্যে টুয়েলভের কাজ গড়ে 60 থেকে 75 দিন হতো বামের আমলে। প্রথম ছিল 50, পরে এটাকে 75 করা হয়েছে, এবং সেই 75 দিনে কাজ নিশ্চিত করার ব্যবস্থা হয়েছিল। গড়ে 50 থেকে 60 দিন কাজ পেতেন বামফ্রন্ট সরকারের সময়। এখন 7 দিন কাজ হবে না, কত 4 দিন, কত 5 দিন, কত 7 দিন। শহর এলাকার যারা গরিব মানুষ, এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, বাড়ছে এই অবস্থা, এবং এগুলো শহর এলাকার গরিব মানুষের টুয়েলভে কাজ না থাকলে কি করুণ অবস্থায় আগরতলা শহরে গরিব মানুষ যারা, তাদের দিকে তাকালেই বোঝা যায়। বটতলা বিভিন্ন যে বাজারগুলো, সেখানে সাধারণ শ্রমিকরা এসে বসে থাকেন। এখন কাজ পেলে কাজ করেন, নতুন কাজ না হলে তাকে ফিরে যেতে হয়। আরেকটা বিষয় শহরে চলছে, সেটা কি? হকার উচ্ছেদ এবং রাস্তা পরিষ্কার করা, ড্রেন প্রশস্ত করা। আর স্মার্ট সিটি নিয়ে আমি বলতে চাই না, এগুলো প্রতিদিন পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। স্মার্ট সিটি কোনো আপত্তি নেই। স্মার্ট সিটির মূল আইডিয়া থেকে সরকার সরে গেছে। বামফ্রন্ট সরকার যে আইডিয়া থেকে স্মার্ট সিটি প্রজেক্ট তৈরি করে টাকা স্যাংশন এনেছেন, সেই স্মার্ট সিটির আইডিয়া থেকে সরে অন্য জায়গায় ডিপারচার হতে এর ফল আজকে আগরতলা শহরবাসীকে, নগরবাসীকে ভোগ করতে হচ্ছে। হকার উচ্ছেদ করছেন বিকল্প ব্যবস্থা না করে। এ কি চলছে নাকি? সরকারের ক্ষমতা আছে বলে সেটা করা যায়? ড্রজার আছে কোথেকে ব্যবহার করা যায়? এ কি চলছে? একজন দোকানে গিয়ে বলছে আমার অবস্থাটা কি, দাঁড়া আমি খাবোটা কি বলছে, এবং মেয়র বলছেন, তিনি, আমি মিডিয়াতে দেখলাম, যে আপনি শরণার্থী শিবিরে চলে যান। একটু নির্বাচিত প্রতিনিধি, একজন মেয়র দায়িত্বশীল পদে থেকে এই ধরনের একটা মানুষকে বলতে পারেন, এই ধরনের পরামর্শ দিতে পারেন? একটু বিবেকবোধ যদি থাকে, একটু মানুষের প্রতি যদি দরদ থাকে, ভালোবাসা থাকে, এই ধরনের শব্দ ব্যবহার করা যায়। বলতে পারতেন যে বিকল্প ব্যবস্থা নেওয়ার সাপেক্ষে একটু চলুন, আমরা দেখছি। বিকল্প ব্যবস্থার প্রতিশ্রুতিও দেবেন না, আবার কেউ এই সম্পর্কে ইয়ে করলে সেখানে গিয়ে ভেঙে দিচ্ছেন, জিনিসপত্র তছনছ করে দিচ্ছেন। এটা একটা চলছে, এবং এটা অনেকটা কি বলবো, গায়ের জোর, অনেকটা গায়ের জোর। আইনে পরিষ্কার আছে, হকারকে উচ্ছেদ করতে গেলে তার বিকল্প ব্যবস্থা করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে। এবং 2016-তে ত্রিপুরাতে যে আইনটা লাগু হয়েছে হকারদের সম্পর্কে, সে আইনে পরিষ্কার আছে যে হকারের যে সমস্ত এরিয়াগুলো নির্দিষ্ট করা হবে সেখানে তাদেরকে দিয়ে দেওয়া হবে, ধারই ধারেন না। এবং সেখানে এগুলো ভাঙচুর করছেন। এটা তারা, আমার মনে হয় যে উন্নয়নের নামে এগুলো ভাঙচুরে বোধহয় আনন্দ পাচ্ছে, এবং অনেকটাই কথাটা, শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি। গরিব মানুষ কাজ করে খায়, এটাই তার জীবিকা, বিকল্প ব্যবস্থা করতে পারছেন না, কাজ করতেও নেই, এখানে এসে বসছেন। আমরা এটাকে সমর্থন করি না, আমরা বলবো একটা শৃঙ্খলার মধ্যে আসুক সেটা আমরা বলবো, কিন্তু তা না করে যেভাবে এটা করছে এটা আমরা সমর্থন করতে পারি না। লাস্ট আমি যেটা বলবো, আপনারা কালকে হেজামারাতে ঘটেছে, আজকের রাজ্যের কয়েকটা জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে বলে শুনতে পাচ্ছি। এক পাই অল্প কিছু টাকা, একবার ব্যাংকে গিয়ে খবর নেই আমার টাকা ঢুকেছে কিনা, এই অবস্থা চলছে বেশ কিছুদিন যাবৎ। যে বিভিন্ন ভাতাগুলো দেওয়া হতো, এই ভাতাগুলো অধিকাংশ তো তুলিয়ে দিয়েছেন, যাই পায় সেই ভাতার টাকা 3 মাস 4 মাস হয়েছে ভাতার টাকা ঢুকছে না। এটার উপরে ওষুধ, এটার উপরে তার জীবিকা নির্বাহ করে, এই ভাতার টাকা ঢুকছে না। অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা বেতন পাচ্ছেন আজকে 2-3 মাস যাবৎ। তারপরে মিড ডে মিল ওয়ার্কার, তারপর ওইদিকে তাদের একটু অনিয়মিত, ওই অন্যান্য যারা স্কিম ওয়ার্কাররা কাজ করেন তাদের তো অনিয়মিত।
এই যে অবস্থাটা চলছে, তারা বলছে অর্থের অভাব নেই, প্রচুর টাকা নাকি দিচ্ছে। এখন তো ট্রিপল ইঞ্জিনের গভর্নমেন্ট, টাকার কোনো অভাব হবে না, বলেছিল তো কলসি দিয়ে টাকা ঢেলে দেবে। তো এত টাকাই যদি এসে থাকে, কেন রাইট টাইমে তার ভাতার টাকাটা পাবে না? কেন রাইট টাইমে তার একটা স্কিম ওয়ার্কার পাই সামান্য টাকা এবং অন্য রাজ্য থেকে খুবই কম, সেই টাকাটা পর্যন্ত পায় না? এই অবস্থাগুলো চলছে, এগুলো নিয়ে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিষয়টা প্রতিবাদও জানাচ্ছি। বাকি যারা আছেন তারা এতক্ষণ আপনারা আমাদের বামফ্রন্টের কনভেনার ওনার কাছ থেকে স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে আইন শৃঙ্খলা হইতে শুরু করে ভাতা পর্যন্ত তিনি পূর্ণাঙ্গভাবে আপনাদের সঙ্গে আলোচনা করেছেন। এগুলোর মধ্যে আলোচনা করার মতো আমাদের আর কিছুই নেই, সব কিছু বিস্তারিত আলোচনা করেছে। আমি শুধু একটি কথাই বলবো যে শিক্ষা ব্যবস্থা যে একটা বেহাল অবস্থা আমাদের রাজ্যে, বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষক নেই। আপনারা পত্রপত্রিকা ছাপিয়েছেন যে শিক্ষকের দাবিতে ছাত্ররা আন্দোলন করছে, রাস্তায় বসেছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। খুব খারাপ অবস্থা। কোনো বিদ্যালয়ে 200 জন ছাত্রছাত্রী আছেন, এখানে শিক্ষক আছেন 3 জন মাত্র। এই 3 জন দিয়ে তারা এই বিদ্যালয় চালানো কি সম্ভব? তাহলে নতুন শিক্ষা ব্যবস্থা কি করলো? এই যদি হয় শিক্ষার মান, তাহলে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কি করবে? খুবই করুণ অবস্থা। এবং শিক্ষাকে তারা একদম 12টা বাজে দিয়েছে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে তারা বলেছে অটল জলধারা, আমাদের রাজ্যে প্রতিটি ঘরে ঘরে পাইপ দিয়েছে, ট্যাপ দিয়েছে। পাইপ আছে কিন্তু জল নেই, কিন্তু খালি। কিন্তু আমাদের প্রতি বছর জলের ট্যাক্স দিতে হচ্ছে। জলের জন্য আপনারা পত্রিকা দিয়েছেন এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়াগুলো ছাপিয়েছেন যে রাস্তায় আন্দোলন করছে মানুষ। এবং বিদ্যুতের অবস্থা তো বলেছেন আমাদের কমরেড কনভেনার, কোনো গ্রামে এক নাগারে বিদ্যুৎ 1 মাস পর্যন্ত থাকে না। যদি গ্রামাঞ্চলে আমরা যাই, বিশেষ করে পাহাড়ি এলাকায়, খুব সমস্যার মধ্যে আছে। ছেলে মেয়েরা স্কুলেতে পড়তেই পারে না, আর বাড়িতে রাত্রে পড়তে পারে না কারেন্টের জন্য। এগুলো যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং পানীয় জলের অবস্থা খুবই খারাপ হবে। সরকার এই মুহূর্তে এগুলির পদক্ষেপ নেওয়া উচিত, আমার বক্তব্য। বর্তমান সরকারের 8 বছর সময়কাল পূর্ণ হয়েছে। এই 8 বছর সময়কালে রাজ্যের সর্বত্র যা ঘটে চলেছে এবং আপনারা যারা বৈদ্যুতিন প্রচার মাধ্যম এবং ছাপার প্রচার মাধ্যম যারা আছেন, আপনাদের মাধ্যমে সেগুলা রাজ্যবাসীর নিকট প্রকাশিত হচ্ছে। অবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। আমাদের বামফ্রন্টের আহ্বায়ক সব দিকটাই আপ টু ডেট তুলে ধরেছেন, রাজ্যবাসীর নিকট সেটা উন্মোচিত করেছেন এবং সেই সঙ্গে রাজ্য সরকারের নিকটও আমরা বামফ্রন্টের তরফে সেটা আহ্বান রেখেছেন যে এই অচলাবস্থাকে দূর করা দরকার। রেকর্ড তারা বাজিয়েই চলেছেন 8 বছর ধরে নেশামুক্ত ছিল। আমরা দেখছি কি নূতন সংযোজন, রেল নয়, লরি নয়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ইভেন পোস্ট অফিসের মাধ্যমে এখন নেশা সামগ্রী আসছে। কে বুক করলো, কার কাছে পাঠানো হলো, সমস্ত কিছু তথ্য সরকারের কাছে আছে। কোনো অ্যাকশন আছে কি? কোনো অ্যাকশন নেই। তারপরে যেটা হচ্ছে যে আজকে খুদ শহরের মধ্যে এত সিসিটিভি থাকা সত্ত্বেও যে পথচারী যে মানুষজন তারা নিরাপদ নয়।
যেটা বলেছেন আহ্বায়ক, যে প্রকাশ্য রাজপথে এখানে দেখা যায় যে বটি দাও দিয়ে মানুষ আক্রান্ত হয়। আইন শৃঙ্খলার অবনতি চূড়ান্ত সীমায় চলে গেছে। স্বাস্থ্য পরিষেবা বলা যায় যে একটা অবাস্তব চিন্তা ভাবনা নিয়েছেন, যে ডাক্তার আহ্বায়ক বলেছেন, আমরা এটা আমাদের দাবি বামফ্রন্টে, যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক বাস্তবতার নিরিখে। অবাস্তবোচিত সিদ্ধান্ত নির্দেশিকা দিয়ে সাধারণ মানুষকে তার চিকিৎসার পরিষেবা থেকে বঞ্চিত করে তাকে একটা অব্যবস্থা, অচলাবস্থার মধ্যে ফেলে দেওয়া কোনো মতেই কাম্য নয়। কাজেই রাজ্য সরকার রাজ্যের জনগণের নিকট দায়বদ্ধ সমস্ত স্তরে পরিষেবা এবং আইন শৃঙ্খলার পুঙ্খানুপুঙ্খ বজায় রাখা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আইন শৃঙ্খলা, তারপরে তো স্বাস্থ্য পরিষেবা, সমস্ত কিছু ওনার হাতেই। উনি বলেন যে বিরোধীদের চুকের ছানি অপারেশন হওয়া দরকার উন্নয়ন দেখার জন্য। আমরা বামফ্রন্টের পক্ষে বলতে চাই, উনার চশমার পাওয়ারটা একটু বাড়ানো দরকার। প্রমাণ দিচ্ছে উন্নয়ন কি, সেটা জাতীয় সড়কে আগরতলা শহরের বিভিন্ন রাজপথে হাঁটলেই বোঝা যায় উন্নয়নটা কোথায়, কোন জায়গায় গিয়ে ঠেকেছে। শত শত কোটি টাকা খরচ হয়েছে, এই পর্যন্ত 2 বার মেরামত হয়েছে রাধানগর থেকে কৈলাসহরের রাস্তা পর্যন্ত। এখনো গাড়ি চলতে পারে না, যে একবার যান বলেছেন। তো কাজেই বিরোধীদের পরামর্শ দেওয়ার আগে ওয়েল ইন ইউর ওন মেশিন, আপনি দায়িত্বপ্রাপ্ত, আপনি রাজ্যের অবস্থাটা কি সার্বিকভাবে এটা বিচার করে আপনি যথাযথ ব্যবস্থা করুন। এটা রাজ্যের জনগণের দাবি, আমাদের বামফ্রন্টের দাবি। আচ্ছা, আমরা যেটা আমাদের কনভেনার যেটা বলেছেন, আগরতলা শহরে হকার মুক্ত করার যেটা সরকার যে বলে, এটা আগে বামফ্রন্ট আমলে একটা পরিকল্পনা আছে, তাদের নির্দিষ্ট পুনর্বাসনের ব্যবস্থা। আমি একটা মাত্রায় উদাহরণ দেবো। মন্ত্রীবাড়ি রোডে বামফ্রন্ট যে হকার আছে, তাদের জন্য রোডের পশ্চিম পাশে অলরেডি কনস্ট্রাকশন করেছে। সেখানে দেখা গেল মণ্ডলের সভাপতি সেটাকে বেসরকারি লোকের কাছে ভাড়া দিয়ে দেওয়া, আর হকারদের উচ্ছেদ করা হলো। তারা হকাররা সেখানে চান্স পেল না। উঠার পরে সেখানে মণ্ডলের নেতারা ধরলেই তাদের অন্য নতুন লোক বসিয়ে দেওয়া হচ্ছে। এটাকে একটা পরিকল্পনা থাকবে, তো সেই পরিকল্পনা বিভিন্নভাবে চলছে। এবং মেয়র যেভাবে অসাংবিধানিক বা এই কথাবার্তা বলছেন যে শরণার্থী ক্যাম্প, কোথায় শরণার্থী ক্যাম্প? আরেকটা বিষয় আমরা দেখেছি, আগে যখন কোনো ভিআইপি কোনো স্কুল বা যেতেন বা কোনো অনুষ্ঠানে যেতেন, তার সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটির সঙ্গে থাকতেন, তারা মাঠের বাইরে গাড়িটা নিয়ে থাকতেন। আর যেখানে ডিএম একজন, উনি চলে যান স্কুলের ক্লাসরুমের ভিতরে সিকিউরিটি নিয়ে। এটা কোন আইন? এটাকে আমরা কি জঙ্গলের রাজত্বে বাস করি? আর সারা রাজ্যে এখন একজন দিয়ে স্কুল চলে, অন্তত 600-700টা স্কুল। সেখানে আমরা বলবো আগে ব্যবস্থাটা করুন, আগে শিক্ষা পরিকাঠামোকে উন্নত করুন, শিক্ষক নিয়োগ করুন। সেটা করছেন না। সেটা না করে ওই শিক্ষকদের উপর চাপ দেওয়া হচ্ছে। এবং ডিএম কিভাবে একজন এভাবে অন্যায়ভাবে ওনাকে বলতে পারেন? আমি অন্তত দাবি করবো ডিএম এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকে নেওয়া হোক। উনিও একজন গ্যাজেটেড অফিসার, উনি এভাবে ছাত্রদের সামনে, শিক্ষক নেই সেখানে ছাত্ররা কি করে পড়াশোনা করবে? এটা তো হতে পারে না। আর আরেকটা আপনারা দেখবেন, এই স্কুলগুলো ছাত্র, তাতে বেসরকারি যে স্কুলগুলো হচ্ছে সেই স্কুলগুলোতে ছাত্র সংখ্যা বাড়ছে এবং সেখানে আমরা আজকে বেসরকারি স্কুলে ছাত্র সংখ্যা বেড়ে যায়, সরকারি স্কুল ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। তার কারণ কি? তার পড়াশোনা করতে পারছে না শিক্ষক। এছাড়া তাদেরকে বিএলও বিভিন্ন সরকারি কাজে, তাদের সেন্সাস বিভিন্ন কাজে নিয়ে যাওয়া হচ্ছে। তো স্কুলে একজন শিক্ষক দিয়ে স্কুল চলছে, তার পড়াশোনা কি হবে? আমরা বলবো শিক্ষকদের একটা, সুপ্রিম কোর্টে একটা রায় ছিল, শিক্ষকদের শুধু ইলেকশনের দিন নেওয়া যাবে, অন্য কাজে নিয়োগ করা যাবে না, কিন্তু তখন সেইটা একটা রায় কেউ মানছে না। এই বিষয়টাকে দেখার জন্য আমরা সরকার কাছে বলবো। তেমনি আমাদের কনভেনার প্রথমে বলেছেন যে স্বাস্থ্য, জিবি হসপিটালে সরকারি চিকিৎসক সবার জন্য একই আইন, শুধু জিবি হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারদের সেখানে। আমি নিজে আম্বেদকর হসপিটাল, জিবি হসপিটাল ভিজিট করে দেখেছি, সেখানে
কি অসুস্থ লোক লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখাতে পারছেন না ডাক্তার। আগে পরীক্ষাটা চিকিৎসক নিয়োগ করুন, চিকিৎসক নিয়োগ করে তারপরে তাদের এদের বিরুদ্ধে নেই, যারা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স তারা সেটা বন্ধ করে দিন, এবং তাদের যাদের ডিউটি হিসাবে তারা ডিউটি না করে সে বিষয়ে দেখা উচিত। আগে সে পরিকাঠামো উন্নয়ন করেন, শিক্ষা শুধু চিকিৎসা নয়, নার্স এবং স্বাস্থ্যকর্মীর অভাব, সেই বিষয়টা সরকার কোনো গুরুত্বই দিচ্ছে না। তাই আমরা বলবো সরকারকে এই বিষয়টা ভালো করে বিবেচনা করে সাধারণ মানুষের দুর্গতিটা দূর করার জন্য। লেফট ফ্রন্টের চেয়ারম্যান এবং অন্যান্য আমাদের বামফ্রন্টের ওনারা বলেছেন সবই, কিন্তু এর পরেও দুইটা বিষয় আমি বলতে চাই এখানে। আজকে যে অবস্থা সারা রাজ্যের মধ্যে এবং এডিসি এলাকার মধ্যে, বিশেষ করে আমি তো এডিসি এলাকায় বেশি কাজ করি, সেখানে দেখা যাচ্ছে বামফ্রন্টের সময়ে যে রাস্তাগুলো মোটরেবল, রাস্তাঘাট মোটামুটিভাবে অল ওয়েদার রোড না হলেও সেখানে অন্তত ৬-৭ মাস গাড়ি চলাফেরা করতে পারত, মানুষ সেই সুযোগ সুবিধা নিতে পারত। কিন্তু আজকে দেখলাম প্রায় ৭-৮ বছরের মধ্যে এই রাস্তাগুলো টোটালি ভেঙে পড়ে জঙ্গল হয়ে সেখানে গাড়ি ঘোড়া একেবারেই যাওয়া যাচ্ছে না, চিকিৎসার জন্য মানুষ যেতে পারছে না, হসপিটালে অথবা রেশন নেওয়ার জন্য সেখানে যেতে পারছে না। এইরকম পরিস্থিতি আজকে সারা এডিসি এলাকার মধ্যে আমরা দেখছি এই ৭-৮ বছরে। এটা এক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে শিক্ষার বিষয়ে বলা হয়েছে, খুবই উদ্বেগজনক অবস্থা। এডিসি এলাকার মধ্যে প্রায় ৩৫০ স্কুল, সিঙ্গেল টিচার, একা কি পড়াবে না অফিসের কাজ করবে, এবং স্কুলগুলো সব ভাঙাচুরা, আসবাবপত্র নেই। ওইখানে যে কমিটি থাকার কথা সেই কমিটিগুলো কোনো খোঁজখবর নিচ্ছেন না। এইরকমভাবে টোটালি এডিসি এলাকার মধ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এটা এডিসি এবং রাজ্য সরকার উভয়ই তারা দেখছে কিনা জানি না, এটা আবেদন থাকবে এডিসি এবং রাজ্য সরকারের কাছে, এই স্কুলগুলোকে পুনরায় ভালো করে চালু করা, শিক্ষক দেওয়া। ছাত্রছাত্রী প্রায় একেবারে অন্ধকারের মধ্যে এখন চলে যাচ্ছে। সুতরাং আমি আবেদন রাখবো তারা যাতে এই সমস্ত স্কুলগুলোকে সঠিকভাবে আবার গড়ে তোলে। একটা বিষয়, রমজান আলী এই যে এখানে ঘটনাটা ঘটলো আপনারা জানেন, আউটপোস্ট থেকে কত হবে, 200 মিটার, এবং পুলিশ গেল রাতের বেলা দেখলো, বাস ফিরে এসছে। পশ্চিম থানার দূরত্ব কত হবে, 1/2 কিলোমিটার হবে না, গেল, কোনো ব্যবস্থা নিলেন না। এসডিএম অফিস আমি যদি এরিয়াল ডিস্টেন্স ধরি 150 থেকে 200 মিটার হবে ঘটনাস্থল থেকে, যেখান থেকে যে কোনো ঘটনা মোকাবিলা করার জন্য বিশেষ একটা ফোর্স থাকে, তাদেরকে নামানো হয়, ডুবুরি টুবুরি ইত্যাদি থাকে, সরঞ্জামও থাকে। কেউ রাতের বেলা কোনো ব্যবস্থা নিলেন না। তবে নিশ্চিত একটা লোককে, শ্রমিক, সে ইনজুর্ড, আহত অবস্থায়, এবং তাকে মারধর করেছে, সে তখন গিয়ে নদীতে পড়ার পর তাকে উদ্ধার করার কোনো ব্যবস্থা নিলেন না। সরকার কি এই দায়িত্ব এড়াতে পারেন? এই মৃত্যুর জন্য সরকার দায়ী না? প্রশাসন দায়ী না? অস্বীকার করতে পারবেন? তারপরে গিয়ে লিখিতভাবে, এখানে সিসিটিভি ফুটেজ টুটেজ ইত্যাদি আছে, লিখিতভাবে যখন পরিবারের পক্ষ থেকে নাম দিয়ে অভিযোগ করা হয়েছে, তখন শুনলাম 1-2 জনকে ধরেছে। এখন কোর্ট ফরা রয়েছে কিনা সেটা বলতে পারবো না। লিখিতভাবে পরিবারের পক্ষ থেকে এটা খুন, লিখিতভাবে সেই অভিযোগ দায়ের করা হয়েছে। কাজেই আইনের শাসন, আগরতলা শহরের উপর যদি একটা পার্কে এই ঘটনা ঘটে, আইনের শাসন কোথায় আছে? এরপরও কি বলতে হবে? কথায় কথায় যে আইনের শাসনের কথা বললেন, লজ্জার কিছু আছে? এটা তো সাংঘাতিক লজ্জার ব্যাপার, যেটা ঘটবো এখানে শহরের বুকে, যেটা ঘটবো, এটাও একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে সকলকে ধন্যবাদ।
কি যেহেতু রাজ্যের নারী নির্যাতন এবং নাবালিকা ধর্ষণের বিরোধিতা সবসময় বামপন্থী সরকার করেছেন এবং তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আন্দোলন করেছে। ইদানিং একটা পত্রিকা দেখা গেছে গুজরাটের নবীনপুর একজন নাবালিকা ধর্ষণের মামলায় প্রাক্তন মন্ত্রী অনেকের ছেলেকে, যার নাম নারায়ণ ভূমিকে, জেল হেফাজতে নিয়েছে এবং আটক করেছে। সে বিষয়টা ব্রাহ্মণ সরকার বা আপনার দল কিভাবে দেখছে, সে বিষয়টা কতটুকু জানা? এটা আমি জানি না ঠিক, কাজে আমার পক্ষে দেশ সম্পর্কে বলা কঠিন। আমি ঠিক জানি না ঘটনাটা, চট করে আমার পক্ষে এটা নিয়ে কোনো মন্তব্য করা কঠিন। এটা সত্য বা কোনো বিষয় আমার পক্ষে মন্তব্য করা কঠিন, আমি জানি না বিষয়। যতটুকু হয়েছে সেই বিষয়টা যদি সামনে আসে, আপনারা না, পদক্ষেপ সেটা আসুক, আসলে কি ব্যাপার না জেনে তো কিছু বলা যাবে না। আমি জানি না যে এটা চট করে বলবো কি করে। আজকে একটা পেপারে আমি একটু দেখেছি, আমি আসলে জিজ্ঞাসা করতে পারিনি। একটু আগে একটা পেপারে দেখেছি, এবং আমার পক্ষে তো চট করে মন্তব্য করা কঠিন, এটা ঠিক হবে না। আর এগুলি স্পর্শগত বিষয়, যে ঘটনার সব কিছু না জেনে একটা মন্তব্য করা তো ঠিক হবে না। ওকে।